দেশে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুতই পুনঃপ্রতিষ্ঠার আশা বেগম জিয়ার। প্রস্তাবিত সংস্কার করে ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া সম্ভব বললেন তারেক রহমান। কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরো 6 মাস। জাপানে প্রধান উপদেষ্টা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার ও বিচার প্রক্রিয়ায় নানা পক্ষের বাধা, অভিযোগ এনসিপি নেতা নাহিদ ইসলামের। ইসির প্রস্তুতি না জেনেই ভোটের সময়সীমা বেঁধে দিচ্ছে একটি দল, মন্তব্য সার্জিসের। দক্ষিণের মেয়রের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইসি, লিভ টু আপিল নিষ্পত্তি। রায়ের কপির অপেক্ষায় সিইসি, দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আয়োজনে সেনাপ্রধান। সমুদ্রে এখন 3 নম্বর সতর্ক সংকেত, কেউ হাঁটু পানি দিচ্ছে যাবে না। গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে কাল পর্যন্ত। 4 সমুদ্র বন্দরে সতর্কতা, উপকূলীয় 16 জেলা জলোচ্ছ্বাসের আশঙ্কা। এবং বিসিবির সভাপতির পদ নিয়ে নাটকীয়তা, পরিবর্তন চান উপদেষ্টা। পদত্যাগে না ফারুকের, 8 পরিচালকের অনাস্থার চিঠি এনএসসিতে। বুলবুলকে প্রেসিডেন্ট করার প্রক্রিয়ায় জটিলতা। দেশে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে দ্রুতই তা পুনঃপ্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের আলোচনা সভায় ভিডিও বার্তায় কথা বলেছেন তিনি। এতে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রস্তাবিত সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে সরকার ব্যর্থ হচ্ছে দাবি করেন এবং একই সাথে তিনি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণারও আহ্বান জানিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভিডিও বার্তা নিয়ে হাজির হন তার সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2 মাস পর আবারও সবার উদ্দেশ্যে কথা বলেন তিনি। উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। বেগম জিয়া বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। খুব শিগগিরই সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, যা বাংলাদেশের জনগণ দেখতে পাবে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 10 মাসেও নির্বাচনের তারিখ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। সংস্কার নিয়ে দলগুলোর আপত্তি না থাকলেও তা নিয়ে সময়ক্ষেপণ হলে সবার আপত্তি থাকবে বলেও জানান তিনি। জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে সরকার ব্যর্থ হচ্ছে মন্তব্য করে তারেক রহমান বলেন, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সবাই একমত হলে ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে। ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন,
অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আয়োজনে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবারও বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে। এটা আমাদের সংগ্রামে পরিণত হয়েছে। একটা অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে, আবার বিরাজনীতিকরণের একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে। উপদেষ্টা পরিষদের ভেতরে ফ্যাসিবাদের দোষ অভিযোগ করেন স্থায়ী কমিটির সদস্যরা। দ্রুত তা পুনর্গঠনের দাবিও জানান তারা। সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। সংস্কারের বাহানা করে জাতিকে বিভক্ত করে নির্বাচন পেছানো যাবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানে নিক্কেই ফোরামের উদ্বোধনী দিনে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। বিচার, সংস্কার ও নির্বাচন এই 3টি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। টোকিও থেকে আরও জানাচ্ছেন নাজমুস সালেহী। জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের 30তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথম সেশনে স্থানীয় সময় সকাল 9টার দিকে অসহিষ্ণু বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শিরোনামে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরেন। সহযোগিতা চান জাপান সহ এশিয়ার দেশগুলোর। People's empowerment and grassroots leadership matters more than ever, and I hope for continued peace, stability, and coexistence in South Asia and beyond. লিখিত বক্তব্য শেষে একই মঞ্চে প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশ বিষয়ে খোলামেলা কথা বলেন ডক্টর ইউনুস। বলেন, সবাই নয়, একটি মাত্র রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। This year in December or maximum of June. এশিয়ার সমস্যা সম্ভাবনা নিক্কেই ফোরামের আলোচ্য বিষয় হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সেশনটি হয়ে ওঠে বাংলাদেশময়। এখানে তিনি জানিয়েছেন, বিচার, সংস্কার এবং নির্বাচন এই 3টি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। ডক্টর মোহাম্মদ ইউনুস এখানেও তার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নিক্কেই ফোরামে জাপান সরকারের কাছে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহযোগিতা চেয়েছেন তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। সংস্কার ও বিচার প্রক্রিয়ায় নানা পক্ষ বাধা দিচ্ছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে গড়ে তোলা হবে প্রতিরোধ। বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেছেন এনসিপির এই শীর্ষ নেতা। বলেছেন, সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমার মধ্যেই বিচার আর সংস্কার কাজ শেষ করা সম্ভব, তবে সরকার ধীর গতিতে কাজ করছে বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। ভোট চাওয়ার জন্য তো মানুষের কাছে যেতে হবে, শহীদ পরিবারের কাছে যেতে হবে, তো তখন তো তারা প্রশ্নের সম্মুখীন হবে যে কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে। ফলে সেই কার্য অসম্পূর্ণ রেখে আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারবো না। আমরা বলছি না নির্বাচন আপনি পিছান, বরং নির্বাচন নির্ধারিত সময় করেন, কিন্তু তার আগে অবশ্যই এই কাজগুলো করেন এবং সেই কাজগুলো আসলে করা সম্ভব এবং সেই পরিকল্পনা রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করুন। একটি সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে কিনা তা নিশ্চিত না হয়ে একটি দল সময়সীমা বেঁধে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় গণসংযোগ ও পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, অতীতে যারাই নির্বাচিত হয়েছে তারা জনগণের কথা চিন্তা না করে নিজেদের আখের গুছিয়েছে। আগামী নির্বাচনে কোনো দল, প্রতীক বা ব্যক্তির প্রতি অন্ধ না হয়ে যোগ্যদের বেছে নেওয়ার আহ্বান জানান সার্জিস। সব দলের সঙ্গে বসে সরকারের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা।
যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তিনি এবং সামগ্রিক বিবেচনা একটা নির্বাচন হবে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন ওই অবস্থায় আছে কিনা, বিচার বিভাগ ততটা ফেয়ার কাজ করতে পারবে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন নিয়ে অনেক অভিযোগ আসছে। আমরা হাইকোর্ট থেকেও এরকম বিভিন্ন মন্তব্য পেয়েছি। এই নির্বাচন কমিশন একটি ফেয়ার ইলেকশন দিতে পারবে কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যদি টাইম ফ্রেম নিয়ে সরকারকে জোরাজুরি করা হয়, আমরা মনে করি এটা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের এক্ষেত্রে কোনো সমর্থন থাকবে না। ইশরাক হোসেনের মেয়রের শপথ ইস্যুতে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। এ বিষয়ে লিফট টু আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও মন্ত্রণালয়ের কাছে ইসির মতামত চাওয়া উদ্বেগজনক বলে মন্তব্য করেছে আপিল বিভাগ। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ ইস্যু। শুধু আদালত নয়, রাজনীতিতেও চলতে থাকে কথার লড়াই। অথচ গেজেট প্রকাশ করেই দায় এড়িয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয় নির্বাচন কমিশনকে। প্রশ্নবাণে জর্জরিত হন ইসির আইনজীবী। সর্বোচ্চ আদালত বলেন, এই মামলাটি ছিল সংস্থাটির অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে আগামী জাতীয় নির্বাচন কিভাবে করবেন সেই প্রশ্ন ওঠে। ইশরাকের মেয়রের মামলায় ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আপিল বিভাগ। স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকলেও ইসি কেন শপথের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাইল তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পরে ইশরাকের শপথ নিয়ে করা লিফট টু আপিল নিষ্পত্তি করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন, এখন সাংবিধানিকভাবে ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ইসি। ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। সেই ইলেকশন কমিশন যে গ্যাজেট করেছেন, এটা ইলিগেল করেছেন, এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। তবে রিটকারীর আইনজীবী বলছেন, ইসির এখন উচিত নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন আর শপথের কোনো সুযোগ নেই বলেও মনে করেন তিনি। আদালত জিজ্ঞেস করেছেন, এটা তো আমাদের একটা লিটমাস কেস, আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। এ মামলায় সর্বোচ্চ আদালত আরও বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা দেখতে চায় দেশের মানুষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে একথা বলেন তিনি। জানান, রায়ের কপি পেলে পরবর্তী করণীয় ঠিক করবে কমিশন। আমরা অ্যাপিলেট ডিভিশনের কোনো রায় এখনো পাই নাই। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কী ধরনের সিদ্ধান্ত আসে, ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা সেভাবে করব। না, রায় তো পাই নাই আমি। টেলিভিশনের হেডলাইন দেখে তো কোনো সেটা মন্তব্য করা যায় না। না, আইনজীবীর সাথে আমাদের এখনো কথা হয়নি। দ্রুত শপথ অনুষ্ঠানের আয়োজন না করলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ আর অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন। রায় থাকার পরও সরকারের কয়েকজন উপদেষ্টা দক্ষিণ সিটির মেয়র হিসেবে তার শপথে বাধা দিচ্ছেন বলেও এ সময় অভিযোগ করেছেন ইশরাক। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বৃহস্পতিবার দক্ষিণ সিটির নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাক হোসেনের শপথ নিয়ে টানাপোড়েনে 2 সপ্তাহের বেশি সময় ধরে নগর ভবনের প্রধান ফটকে ঝুলছে তালা, বন্ধ রয়েছে সব সেবা।
আন্দোলনকারীদের অভিযোগ, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করলেও প্রশাসনিক জটিলতার দোহাই দিয়ে শপথ নিতে দেওয়া হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আমরা আবার দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী আচরণই আবার এই সরকার দেখাচ্ছে। তারই কারণ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ নিয়ে ওনারা টালবাহানা করছেন। কাল বিলম্ব করা হচ্ছে এই কারণে যে কাল বিলম্ব করতে গেলে ঈদটা পার হয়ে যাক, সময় যে মেয়াদটা আছে সেটা অতিক্রম করুক। দাবি আদায় না হওয়ার পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং রাজপথেই আমরা থাকবো। এদিন দুপুর 2টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন। আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শপথ অনুষ্ঠান আয়োজন না করলে আন্দোলন আরো বেগবান করা হবে। একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়েছে, তাহলে আগামীতে 300 এমপিকে শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা সেটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। বিএনপির প্রার্থী হওয়ায় তার সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলেও দাবি করেন ইশরাক হোসেন। আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশেই থেমে থেমে ঝরছে বৃষ্টি। ভোলার উপকূলীয় এলাকার বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। এদিকে যোগাযোগ বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাবার ও সুপেয় পানির সংকটের কথা জানিয়েছেন বাসিন্দারা। এদিকে বরিশাল নদী বন্দর থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। উপকূলীয় 16 জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দেশের সব সমুদ্র বন্দরে। এদিকে পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং করছে স্থানীয় প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ে উপকূলে। জোয়ারের পানি প্রবাহিত হয় স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায়। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে খাবার ও সুপেয় পানির সংকটে বাসিন্দারা। লাল পতাকা লাগাই দিয়েছে যাতে পানিতে না নামে, মানুষের সতর্কতা অবলম্বন করার জন্য। নিম্নচাপের প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাট। বন্ধ আছে সব ধরনের নৌযান চলাচল। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালীর রাঙ্গাবালির চর মন্তাজ এলাকা। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ। পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার পাশাপাশি মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ায় বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ছোট লঞ্চ চলাচল। টানা বৃষ্টিতে ঝালকাঠি ও বরগুনায় বেড়েছে নদ নদীর পানি। তলিয়ে গেছে বরগুনার বড়ইতলা ফেরিঘাটের সড়ক। দমকা হওয়া প্লাস বাস্তবিক পরিস্থিতির কারণে আমাদের উপকূলীয় এলাকা সহ আমাদের অভ্যন্তরীণ রুটের সমস্ত লঞ্চ চলাচল সকাল থেকে বন্ধ আছে। গভীর নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার শঙ্কার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। জোয়ারের কারণে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চলে পানিবন্দী প্রায় 15,000 মানুষ। বান্দরবানে ভূমিধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রশাসন। এদিকে অমাবস্যা ও গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সহ 16 উপকূলীয় জেলায় 2 থেকে 4 ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামিমা শাম্মী, সময় সংবাদ। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে রাজধানীতেও। ভোর থেকে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন। এদিকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিস আর স্কুলগামীরা। আবহাওয়া অফিস বলছে এমন অবস্থা থাকবে আরও 2 দিন। ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরে রাজধানীতে। এতে পথঘাট ভিজে টানা গরম থেকে স্বস্তি মিললেও ভোগান্তি বেড়েছে নগরবাসীর।
পথে নেমেই বিপত্তিতে পড়েন অফিস যাত্রী আর স্কুল কলেজের শিক্ষার্থীরা। যানজট জলাবদ্ধতা তো আছেই, রাজধানীবাসীর অভিযোগ বাড়তি ভোগান্তি যোগ করেছে যানবাহনের অস্বাভাবিক ভাড়া। কাদা লাগে পায়ে, তারপরে বিভিন্ন বড় যানবাহন যখন যায় তখন পানি ছিটে লাগে গায়ে। সবচেয়ে বেশি হলো দুর্ভোগ পোহাতে যারা কর্মজীবী লোক, তাদের কিন্তু সকালে বের হয়ে কর্ম করতে হয়, কর্মের জন্য বের হতে হয়। বৃষ্টির কারণে অনেকে ঘর থেকে বের না হলেও পেটের দায়ে বের হন খেটে খাওয়া দিন মজুররা। আল্লাহর দান পানি, এটা তো কষ্ট হইবই, মানুষের করার কি আছে। আমাকে দৈনিক রোডে বাইরান লাগে, গাড়ি না চালাইলে ফ্যামিলির খাওয়ার জোটে না। এদিকে আবহাওয়া অফিস বলছে আরো 2 দিন থাকতে পারে বৃষ্টিপাত। এছাড়া পার্বত্য অঞ্চলে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। 24 ঘন্টার প্রায় 91 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চল প্রায় সব জায়গাতে বৃষ্টি হয়েছে। এটা হয়তো আরও একটু ইন্টেন্সিফাই হতে পারে, সেক্ষেত্রে হয়তো এটা গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত এখনও সাইক্লোন হওয়ার ওই ধরনের পসিবিলিটি নেই। নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেও জানায় আবহাওয়া অফিস। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এদিকে তীব্র তাপপ্রবাহ ছাপিয়ে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও আতঙ্ক কাটেনি বজ্রপাতের। আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ মন্ত্রণালয় ও ডিজাস্টার ফোরামের তথ্য বলছে প্রতি বছর এপ্রিল থেকে জুলাই মাসে বজ্রপাতের ঘটনা ঘটে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাতের ক্ষতি কমাতে প্রধান ভূমিকা রাখতে পারে জনসচেতনতা। সেই সঙ্গে বজ্রপাত মোকাবিলায় সারা দেশের দুর্যোগপ্রবণ এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিরও পরামর্শ তাদের। দেখব আমার করা একটি রিপোর্ট। আবহাওয়ার ধরন অনুযায়ী এপ্রিল, মে, জুন ও জুলাইকে বজ্রপাত প্রবণ মাস হিসেবে চিহ্নিত করে আবহাওয়া অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বড় আবাদে এই 4 মাস বিপুল সংখ্যক মানুষ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে হাওর সহ অন্যান্য এলাকায় কৃষিকাজ করেন। আবহাওয়া অফিস বলছে দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে আগাম বার্তা পাঠানো হয়। তবে প্রশ্ন হলো, অনেকের অক্ষর জ্ঞান না থাকায় মুঠোফোনে পাঠানো খুদে বার্তা মাঠে কাজ করা কৃষকদের জন্য কতটা কার্যকর। বজ্রপাত হচ্ছে বা মানে হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনার এমার্জেন্সি না হলে আপনি ঘরের বাইরে যাবেন না। এবং একটা ঘরে যদি অবস্থান করেন, যদি দেখেন যে লাইটিনিং অনেক হচ্ছে, তখন এক ঘরে সবাই জড়ো হয়ে একটা রুমে না থাকে একটু বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ ওখানে তো একটা কারেন্টের সিস্টেম, মানুষ বেশি থাকলে ওখানে এই জন্য একটু বিচ্ছিন্ন ফাঁকা হয়ে থাকার অবস্থা। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ডিজাস্টার ফোরামের তথ্য বলছে দেশে প্রতি বছর বজ্রপাতে মৃতের সংখ্যা গড়ে 296 জন। এর মধ্যে 70% কৃষক। সংস্থাটির হিসাবে 2010 থেকে 2024 সাল পর্যন্ত 14 বছরে বজ্রপাতে মারা গেছে 4157 জন। পরিবেশ বিপর্যয় ও বনভূমি কমে যাওয়ায় বজ্রপাতের ঝুঁকি বাড়ছে বলে মনে করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। সচেতনতা বাড়াতে প্রচারণার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছেন তারা। গ্রামাঞ্চলে কৃষকেরই বেশি ক্ষতি হচ্ছে ওইখানে, তো সেখানে হচ্ছে তাদেরকে ব্যাপক প্রচার সবসময় চালাতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা যে সতর্কীকরণের কেন্দ্র, যেটা ডিএমআইসি সেন্টার, সেটিকে আরও শক্তিশালী করলে আমি আশাবাদী যে এর মাধ্যমে আমরা বজ্রপাত নিয়েও যেমন ঝুঁকি নিরসনে, অন্যান্য দুর্যোগের ঝুঁকি কমাতে পারি, মানুষকে বোঝাতে পারি। এরই মধ্যে দেশের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা সুনামগঞ্জের বিভিন্ন স্থানে হতাহত কমাতে বসানো হয়েছে একাধিক বজ্র নিরোধক লাইটনিং অ্যারেস্টার। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আর্থিক খাতের মাফিয়া হিসেবে পরিচিত প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় কাজ করছে দুদক। এমনটাই জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিন পিকের 2 সহযোগীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে আরও একটি দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুট ও পাচারের অভিযোগ ওঠে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারের বিরুদ্ধে। ইতোমধ্যে তার বিরুদ্ধে অর্ধশত মামলা করেছে দুদক। 3 বছর আগে কলকাতায় গ্রেফতার হন পিকে হালদার। দুদকের মামলায় বাংলাদেশের আদালতেও তার বিচার কাজ চলছে। বৃহস্পতিবার পিকের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি রাশেদুল হক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রী কন্যার বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় সংস্থাটি। দুদক জানিয়েছে, মূল হোতা পিকে হালদারকে ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। তিনি শুধু যে দুদকের মামলায় আসামি তা কিন্তু না, তার বিরুদ্ধে আরও অন্যান্য মামলাও রয়েছে। তো আমাদের সরকারের পক্ষ থেকে, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তাকে
দেশে ফিরে আনানোর চেষ্টা অব্যাহত আছে। এদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতারের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে নতুন করে ভিভিআইপি প্রোগ্রামের নামে অর্থ লুটসহ বিস্তার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আসার প্রেক্ষিতে এই সর্বশেষ যে অভিযোগটি এসেছে সেটিও পূর্বের অভিযোগের সাথে সংযুক্ত করে অনুসন্ধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। 2 জুন রায় দেবেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। শুনানিতে ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি সহ নিম্ন আদালতের পুরো রায় বহাল চান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এর আগে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে মামলাটি নিষ্পত্তির উদ্যোগ নেয় রাষ্ট্রপক্ষ। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। কে কিভাবে এই খুনে অংশ নিয়েছে, অংশীদারিত্ব বজায় রেখেছে, সেটা রাষ্ট্রপক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছে। কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের গোটা মানুষকে, গোটা দেশকে এমনভাবে নাড়া দিয়েছে যে ওই মৃত্যুটা আমাদের বুকের উপরে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। রাতের সময় আরও থাকছে। বিভিন্ন দেশের উপর ট্রাম্পের একচেটিয়া শুল্ক আরোপ আজকে দিলেন আদালত। প্রেসিডেন্টের এখতিয়ার বহির্ভূত আখ্যা, রায়ের বিরুদ্ধে আপিল করেছে মার্কিন প্রশাসন। সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে একথা বলেছেন সেনাপ্রধান। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের প্রতি প্রতিশ্রুতির কথাও এ সময় জানিয়েছেন তিনি। এদিকে পিসকিপার রানে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মেঘাচ্ছন্ন স্নিগ্ধ সকালে শান্তিরক্ষীদের দৌড়। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজনে 4 বাহিনীর সদস্য ছাড়াও অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পুরাতন বিমানবন্দর থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘুরে শেষ হয় পিসকিপার রান। এই দৌড়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধিও। পরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে উপদেষ্টা জানান, সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ করতে কাজ করছে সরকার। The present interim government remain steadfast in its support for UN peacekeeping operation. We will continue to provide highly skilled and well-equipped personnel to serve in mission around the globe. We also reiterate our commitment to enhance the safety and security of our peacekeepers. এদিকে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন, দেশের সংবিধানের নির্দেশনা আর মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের মতো ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউএনের পাশেই থাকবে বাংলাদেশ। বাংলাদেশ জাতিসংঘের ডাকে সাড়া দিয়ে আবারও বিশ্ব শান্তির প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের কথা জানাচ্ছে। এই অঙ্গীকার আমাদের সংবিধানের নির্দেশনা এবং মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ থেকে পাওয়া শিক্ষা থেকে এসেছে। আগামীতেও আমরা বিশ্ব শান্তির পক্ষে থাকব। বৈরী আবহাওয়ায় পরিসর সীমিত করা হলেও জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে দেশের বিভিন্ন সেনানিবাসে ছিল নানা আয়োজন। এছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর পাশাপাশি হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে পাচার করা অর্থ ফেরাতে বিশেষ কর্মকৌশল জানাতে চান অর্থ উপদেষ্টা। বন্ধ করতে চান অর্থ পাচারের পথও। আরেক ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এই উদ্যোগ বাস্তবায়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখারও পরামর্শ তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। চেষ্টা করবো টাকা যদি আমি উদ্ধার করে দিতাম, আমার তো IMF-ই লাগতো না, ওয়ার্ল্ড ব্যাংকে লাগতো না। 2.3 বিলিয়ন 1.2 হতো, একজনের কাছে তো 1 লক্ষ কোটি টাকা 2 লক্ষ কোটি টাকা আছে।
2009 থেকে 2023 হাসিনা সরকারের এই 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে 234 বিলিয়ন বা 23,400 কোটি ডলার পাচার হয়েছে। গেল ডিসেম্বরে এমন তথ্য জানায় অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যা ফেরাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থা। এবার এই পাচার করা টাকা দেশে ফেরাতে আসছে 2025-26 অর্থ বছরের বাজেটে বিশেষ গুরুত্ব দিতে চান অর্থ উপদেষ্টা। বন্ধ করতে চান অর্থ পাচারের পথও। প্রথমে যে ব্যাংকিং সেক্টর বা ট্রেড সেক্টরে ওভার আন্ডার ইনভেস্টমেন্টটা করতে দেবো না। সেকেন্ড হলো, একবার যদি করেন এই যে এদের অ্যাকাউন্ট ফ্রিজ হবে, এই হবে। এখন তো দেখতে পাচ্ছেন যাদের অ্যাকাউন্ট ফ্রিজ, তখন কান্নাকাটি করতেছে না লোকজন। বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ করে না, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের অনেকে অ্যাটলিস্ট ওরা ভাবে যে আগের মতো একেবারে আরাম করে বেড়াবো, সেটা হবে না। সরকারের এমন ভাবনাকে স্বাগত জানিয়ে এই উদ্যোগ বাস্তবায়নে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। শেষের বিচারে ওগুলোকে আইনি লড়াইয়ে যেতে হবে এবং তারপরে ওইটাকে লিকুইডেট করে সেই টাকা দেশে ফেরত আনা। সো এইগুলোর জন্য যে ধরনের ফরেন্সিক ইনভেস্টিগেশন দরকার, যারা নাকি এইসব অ্যাসেট রিকভারি কোম্পানি আছে তাদের জন্য অর্থায়ন বাজেটে রাখলে ভালো হবে। অর্থ পাচারের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ আর্থিক খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রী পরিবহনের সময়সীমা একদিন বাড়িয়ে 1 জুন পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। সকালে হজ বিষয়ক সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন তিনি। এবারে হজযাত্রা এখনো পর্যন্ত 74,316 জন সৌদি আরবে গেছেন, বাকিরা 1 জুনের মধ্যে পৌঁছাবেন। ব্রিফিংয়ে বলা হয়, বিমান, সৌদি এয়ারলাইন্স ও অন্য অংশীজনের সঙ্গে কয়েক দফা মত বিনিময় করে ফ্লাইট ভাড়া গত বছরের তুলনায় 26,980 টাকা কমানো হয়েছে। লাব্বাইক মোবাইল অ্যাপ হজযাত্রা নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে প্রিপেইড কার্ড চালু করা হয়েছে বলেও জানানো হয় ওই ব্রিফিংয়ে। সাশ্রয়ী মূল্যে আমরা যে এবার হজের প্যাকেজ ঘোষণা করেছি, 87,100 জন হাজি 2025 সালের হজব্রত পালন করতে সক্ষম হবেন। 3টা কাজ করেছি যেটা নতুন, এটা হচ্ছে লাব্বাইক মোবাইল অ্যাপ। ইসলামিক ব্যাংকের মাধ্যমে আমরা একটা ডেবিট কার্ড দিয়েছি, সুযোগ রেখেছি। 1,50,000 টাকা লোড করলে মাস্টার কার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে নগদ টাকা তুলতে পারবেন। এছাড়া গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, রবির সাথে চুক্তি করে হাজি সাহেবদের বাংলাদেশি নাম্বারকে আমরা রুমিং সুবিধা দিয়েছি। বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আটকে দিয়েছেন দেশটির একটি আদালত। কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডের রায়ে বলা হয়, যে জরুরি আইন দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপের পদক্ষেপ নিয়েছে তা প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রায়ের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গেল 2 এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি দেখা দেয়। সমালোচনার মুখে ওই ঘোষণা পুনর্বিবেচনা করার পাশাপাশি কিছু শর্ত তুলে নিয়ে অন্যান্য দেশের সঙ্গে দর কষাকষি করে হোয়াইট হাউস। স্থানীয় সময় বুধবার বড় একটা ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বজুড়ে ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ তিনি নিয়েছিলেন তা আটকে দিয়েছেন ম্যানহাটনের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড। একই সঙ্গে চীন, মেক্সিকো, কানাডার উপর ট্রাম্প প্রশাসন আলাদাভাবে যে শুল্ক আরোপ করেছিল তাও স্থগিত করেছেন আদালত। রায়ে বলা হয়, যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে, সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। আদালত আরও জানান, মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের চেয়ে কংগ্রেসের ক্ষমতা বেশি। আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও কয়েক মিনিটের মধ্যেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। তার প্রশাসন প্রতিটি নির্বাহী ক্ষমতা কাজে লাগিয়ে সংকট মোকাবেলা ও যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আদালতের রায়ের পর এশিয়ার শেয়ার বাজার চাঙ্গা হয়। মার্কিন শেয়ার বাজারেও এই রায়ের প্রভাব পড়েছে। শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বিভিন্ন মুদ্রার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। নিজে থেকে পদত্যাগ করতে রাজি না হওয়ায় বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা।
আজ বিকেলে বিসিবির ৮ পরিচালকের স্বাক্ষরিত অনাস্থার চিঠি পাঠানো হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে বোর্ডে একনায়কতন্ত্র চালানো, বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের অপসারণ না করা, বিপিএলে দুর্বার রাজশাহী সহ আরও একাধিক ফ্র্যাঞ্চাইজিকে নিয়ম না মেনে অন্তর্ভুক্ত করার অভিযোগ এনে তাকে অপসারণ করে আইনানুগ ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন পরিচালকরা। রাতভর আলোচনা, দিনভর নাটক। কুশীলব ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল। গুঞ্জন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ চেয়ারে আসতে যাচ্ছে পরিবর্তন, কিন্তু বিসিবির প্রেসিডেন্ট পদ ছাড়তে নারাজ ফারুক আহমেদ। এরপর আইসিসিকে না চটিয়ে বিসিবিতে পরিবর্তন আনার উপায় ছিল একটাই, ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হতো পরিচালকদের। শেষ বিকেলে হলো তাই। ফারুক আহমেদকে সরাতে আস্তিনের শেষ কৌশলটা ব্যবহার করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো অনাস্থা চিঠিতে স্বাক্ষর করেছেন ৮ জন, যেখানে ফারুক আহমেদের বিরুদ্ধে দাঁড়াননি আকরাম খান। চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগ তুলেছেন পরিচালকরা। শুধু তাই নয়, ফারুক বিসিবিতে স্বেচ্ছাচারিতা এবং একনায়কতন্ত্র চালাতেন বলেও দাবি তাদের। কারো সঙ্গে আলোচনা না করেই চান্ডিকা হাতুরু সিংহেকে অপসারণ করেন ফারুক, এ মর্মেও অভিযোগ করেছেন পরিচালকরা। পাশাপাশি বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত বিভিন্ন দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের অপসারণ না করে বিভিন্ন সময় পুরস্কৃত করা হয়েছে বলেও জানানো হয়েছে এই চিঠিতে। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর নানা অনিয়মের পেছনেও প্রেসিডেন্টের যোগ সাজশ রয়েছে বলে মনে করেন ৮ পরিচালক। শুধু তাই নয়, তার এই স্বৈরাচারী মনোভাবের কারণেই দেশের ক্রিকেটের মান দিন দিন নিচে নেমে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। তবে শুধু অভিযোগেই সীমাবদ্ধ থাকেননি বিসিবির ৮ পরিচালক। অনাস্থা প্রস্তাব আমলে নিয়ে দ্রুত তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি তার কাউন্সিলরশিপ বাতিল করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ইফতেখার মিঠু, ফাহিম সিনহা, কাজী ইনাম, স্বপন চৌধুরী, মঞ্জুর আলম এবং সালাউদ্দিন চৌধুরী। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, দ্রুতই পুনঃপ্রতিষ্ঠার আশা বেগম জিয়ার। দ্রুত সংস্কার করে ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া সম্ভব বললেন তারেক রহমান। সংস্কার ও বিচার প্রক্রিয়ায় নানা পক্ষের বাধা, অভিযোগ এনসিপি নেতা নাহিদ ইসলামের। ইসির প্রস্তুতি না জেনেই ভোটের সময়সীমা বেঁধে দিচ্ছে একটি দল, মন্তব্য সার্জিসের। এবং গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে কাল পর্যন্ত। 4 সমুদ্র বন্দরে সতর্কতা, উপকূলীয় 16 জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা। এই ছিল রাতের সময়। সঙ্গী থাকুন সময়।